নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা সময় ছিল $1 দাম ছিল ৳1 থেকেও কম। কিন্তু আজকের পরিস্থিতি কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজ ভারতীয় রুপির অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে $1 ইকুয়াল টু $100 কি সত্যি হতে যাচ্ছে? আর যদি সেটা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কারা হবে জানেন? সেটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, চাকুরিজীবী মানুষেরা, ছোট ব্যবসায়ীরা আর ভবিষ্যতে চাকরি খুঁজতে থাকা যুব সমাজ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, আজকের ভিডিওতে আমরা আপনাদের 4টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ভারতীয় রুপি কেন ক্রমাগত দুর্বল হচ্ছে, কেন ভারতে অর্থনীতি বারবার চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন ডলারের সামনে ভারতের রুপি বারবার হেরে যাচ্ছে, অপরদিকে বিদেশি ইনভেস্টররা কেন ভারত থেকে টাকা তুলে নিচ্ছে, এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা হচ্ছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা কি। আমরা সমস্ত বিষয় একদম আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে সকলকে বলবো, যারা দেখছেন চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা কথা আমি আপনাদের বলি, এই ভিডিওটা শুধু অর্থনীতি বা ইকোনমিক্সের উপর ভিত্তি করে নয়, আমরা এখানে আলোচনা করব জিও পলিটিক্স আর ইকোনমি যে একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িত সেই বিষয়টা আলোচনা করব। যদি বিশ্বে যুদ্ধ লাগে, যদি মিডল ইস্টের অবস্থা আরও খারাপের দিকে এগিয়ে যায়, যদি অয়েল সাপ্লাই, তেলের সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সব থেকে বেশি ধাক্কা খাবে ভারতের মতো দেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন। কারণ ভারত এখন এনার্জি ইম্পোর্টের ওপর আমরা বিশেষ করে সবচেয়ে বেশি নির্ভরশীল। অপরদিকে ইকোনমিক্সের ভাষায় দুটো বিষয় আছে। একটা হচ্ছে ডলারের ডিমান্ড বাড়ছে, দেখতে পাচ্ছেন ডলারের ডিমান্ড বাড়ছে এবং রুপির ডিমান্ড কমছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? যদি আমরা উত্তরটা খুঁজি কেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। কেন? দেখুন, আমি আপনাদের কথা বলি, ইকোনমিক্সের ক্ষেত্রে একটা বড় থিওরি আছে। আমি খুব সহজ ভাষা করি যদি বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে হচ্ছে রুলস হচ্ছে খুব সিম্পল বিষয়, যেটা আপনাদের সহজভাবে মাথার মধ্যে ক্লিক করবে। কোনো জিনিসের যদি ডিমান্ড বাড়ে তার দামও বাড়বে, এটা কিন্তু সিম্পল বিষয়। আবার ডিমান্ড কমলে তার দামও কমে যাবে। ভারতের কারেন্সির সাথে ঠিক একই ব্যাপারটা ঘটছে। যদি এটাকে আরেকটু এক্সাম্পল দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করি, ধরুন আপনার এলাকাতে একটা বিরিয়ানির দোকান আছে। সেই বিরিয়ানির দোকানে কি হতো, আগে বেচা কেনা হতো না, সারাদিনে সে 50 প্লেট বিরিয়ানি বিক্রি করতো। এখন মনে করুন কোনো একটা ফুড ব্লগার গেল, সেখানে গিয়ে ফুড ব্লগিং করলো, করার পর ভিডিও ছাড়লো, দোকানটা ভাইরাল হয়ে গেল। যে লোকটা একটা সময় পার ডে 50 প্লেট করে বিরিয়ানি বিক্রি করতো, সে এখন পার ডে 500 প্লেট করে বিরিয়ানি বিক্রি করছে। সে দেখছে আমার বিরিয়ানি যে ডিমান্ড আছে সেটা হাই হয়ে গেছে। তখন সে কি করবে, তার ডিমান্ড যেহেতু হাই হয়ে গেছে, তখন সেই জিনিসের দাম বাড়িয়ে দেবে। ঠিক একই রকমভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশ ভারতীয় জিনিস কেনা শুরু করে দেয়, বিশেষ করে ভারতীয় গাড়ি, ভারতীয় মোবাইল, ভারতীয় সফটওয়্যার, ভারতীয় মেশিন, তাহলে কি হবে, ভারতীয় রুপির ডিমান্ড বেড়ে যাবে এবং সাথে সাথে রুপি আরও শক্তিশালী হয়ে যাবে। এটা হচ্ছে ইকোনমিক্সে একটা বড় তথ্য। কিন্তু সমস্যাটা কোন জায়গা হয় জানেন? ভারত যতটা বিক্রি করছে তার থেকে বেশি কিনছে। কি কিনছে? বিশেষ করে দেখবেন আমরা কাঁচা তেল কিনে থাকি, মিডল ইস্ট থেকে কাঁচা তেল আসে আমাদের কাছে। সেই তেলটাকে কনভার্ট করে আমরা কি পাই, পেট্রোল, ডিজেল, অকটেন, ঠিক আছে, রাস্তার পিচ, এগুলো তৈরি হয়ে থাকে। সাথে সাথে আমরা গ্যাস কিনে থাকি, সাথে সাথে গোল্ড, সোনা আমরা কিনে থাকি, ইলেকট্রনিক্সের বিভিন্ন পার্টস আমরা কিনে থাকি, এবং সেমিকন্ডাক্টর চিপ সেগুলো আমরা কিনে থাকি। এগুলো কিনতে ডলারের প্রয়োজন হয়। আর ডলার কিনতে গিয়ে ভারত কি বলছে, ইন্টারন্যাশনাল মার্কেটে রুপি বিক্রি করছে, এবং সাথে সাথে ডলারের ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে এবং রুপির ডিমান্ডটা কমে যাচ্ছে এবং রুপি দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। যারা অনেক কিছু কথা না জেনে না বুঝে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাবেন নানান কমেন্ট করে থাকে, তাদেরকে আগে ইকোনমিক্সের এই থিওরিগুলো জানতে হবে। এবং ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সাথে আরেকটা ক্লিয়ার করে দিই, একজন সাধারণ মানুষ
হয়তো বলবে যে আরে ভাই, ডলার 80 হলো হোক বা 90 হোক বা 95 হোক, আমার কি? বাস্তবটা কি জানেন? সেই মানুষটার উদ্দেশ্যে আমি বাস্তবে একটা কথা বলে দিই। ডলার বাড়লে, হ্যাঁ, ডলারের ডিমান্ড যে বেড়ে যায়, তাহলে পেট্রোলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে, ট্রান্সপোর্ট কস্ট তার দাম বেড়ে যাবে, বিভিন্ন খাবারের দাম বেড়ে যাবে, মোবাইলের দাম বেড়ে যাবে, ল্যাপটপের দাম বেড়ে যাবে এবং চাকরির বাজার খারাপ হয়ে যাবে। অর্থাৎ একটা কথা বলা যেতেই পারে, যে গুরুত্বপূর্ণ জায়গায়, যে জায়গাটা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, ডলার বাড়লে শেষ পর্যন্ত আপনার পকেট থেকে টাকা কি হবে, সেটাও কিন্তু বেশি পরিমাণে বেরিয়ে যাবে। আপনার স্যালারি বা মাইনে তো সীমিত, কিন্তু জিনিসের দামটা বেড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা কি? বর্তমানে এই পরিস্থিতি এত ভয়ঙ্কর কেন? দেখুন, এই মুহূর্তে সব থেকে যদি আমরা দেখি বড় সমস্যা, সেটা হচ্ছে এনার্জি ক্রাইসিস। মিডল ইস্টে এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধতে মারাত্মক লেভেলে একটা অশান্তিময় পরিবেশ তৈরি হয়ে গেছে, যার ফলে কি জিনিস দেখা যাচ্ছে, অয়েল সাপ্লাইয়ের রুট নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু দেখা গেছে। বিশেষ করে স্টেট অফ হরমোজ, যে রুট দিয়ে বিশ্বে বিভিন্ন মানে দেশে তেল পৌঁছে দেওয়া হয়ে থাকে, সেই রুটটা এখন জ্যাম হয়ে গেছে। কখনো ইরান বলছে আমি এই রাস্তা দিকে কাউকে পারাপার করতে দেব না, এটা আমার দখলে, কখনো আমেরিকা বলছে এটা আমার দখলে। এই নিয়ে একটা অশান্তিময় পরিবেশ এই স্টেট অফ হরমোজে তৈরি হয়ে গেছে, যার ফলে কি দেখা যাচ্ছে, অয়েল সাপ্লাই কমে গেছে কিন্তু অয়েল প্রাইস বেড়ে গেছে। এবার প্রশ্ন এখানে, ভারতের মতো দেশে সমস্যাও শুরু হয়ে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে। যদি ভয়ঙ্কর বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরি, আগে যে তেল কম দামে পাওয়া যেত, সেই তেল কিনতে এখন ভারত সরকারকে কয়েক ডাবল পয়সা দিয়ে সেই তেল কিনে আনতে হচ্ছে। তাহলে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, রুপি বেরিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে। ধরুন আপনি আগে মানে মাসে সংসার চালানোর জন্য 5,000 টাকা খরচা করতেন, হঠাৎ করে জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আপনার স্যালারি কিন্তু ওই মানে লিমিটেশনই আছে, ওই স্যালারি আছে, কিন্তু আগে যেহেতু আপনি 5,000 টাকায় পুরো মাস চালিয়ে নিতেন, সংসার চালিয়ে নিতেন, সেটাকে তখন 10,000 টাকা লেগে গেছে। তাহলে কি হবে, আপনার সেভিং করার পয়সার পরিমাণটা কমে যাবে, লোন নেওয়া থাকলে ইএমআই প্রেশার চলে আসবে এবং সাথে সাথে টেনশন আসা শুরু হয়ে যাবে, যার ফলে শরীরে নানা রকম রোগ চলে আসবে, ঘুম হবে না, টেনশনে সাধারণ মানুষ ভুগবে। একই জিনিস এখন দেশের সঙ্গে হচ্ছে। আর সবচেয়ে বড় প্রবলেম কি বলুন তো? বড় প্রবলেম হচ্ছে ভারতে এখন বেশি ডলার খরচ করে না অয়েল কিনতে হচ্ছে। বেশি পরিমাণ ডলার দিয়ে তো অয়েলটা কিনতে হচ্ছে, যার ফলে ডলার ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং রুপি দুর্বল হয়ে যাচ্ছে। আর এই সাইকেল বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা তুলে ধরি, বর্তমান পরিস্থিতি এত ভয়ঙ্কর কেন, সেটা আমি বললাম, স্টেট অফ হরমোজ হলো, ফরেন ইনভেস্টররা কেন পালাচ্ছে, এই জায়গাটা একবার দেখে নিন, এই জায়গাটা আমরা আলোচনা করি। দেখুন খুব ভালো করে, যখন একটা দেশে ইকোনমি স্টেবল থাকে, তখন সেই দেশের ওপর বিদেশি ইনভেস্টররা সব থেকে বেশি টাকা ইনভেস্ট করে, লাগায়। কিন্তু যখন তারা বুঝতে পারে সেই দেশটা ইকোনমির একটা চাপে রয়েছে, বা যুদ্ধের রিস্কি রয়েছে, বা কারেন্সি দুর্বল হয়ে যাচ্ছে, তখন তারা কি করে জানেন, স্টক মার্কেট থেকে টাকা তুলে নেয়। এটাকে বলা হয়ে থাকে আপনাদের ভাষায় এফপিআই আউটফ্লো, এটাকে বলা হয়ে থাকে। কি বিষয়টা, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আউটফ্লো। অপরদিকে ইনভেস্টরদের মাথার মধ্যে চলেটা কি তাহলে? ইনভেস্টরদের মাথার মধ্যে একটা বিষয় চলে, একজন মানুষ যখন ইনভেস্ট করে তখন সে এটা ভেবে ইনভেস্ট করে যে আমি এমন একটা জায়গায় ইনভেস্ট করবো যাতে তার টাকাটা যেন সেফ থাকে। আর তারা এখন ভাবছে ইন্ডিয়া রিস্কি আছে, চলো ডলারে চলে যায় বা গোল্ড কিনে নিই, কারণ গোল্ডকে সেফ অ্যাসেট ধরা যায়, গোল্ডে যত দিন যাচ্ছে তত দাম বাড়ছে সোনার, তাই না? ডলারকে মানে পাওয়ারফুল কারেন্সি হিসেবে ধরা হচ্ছে। ফলে কি দেখা যাচ্ছে, ইনভেস্টররা এই মুহূর্তে বেশি করে ডলার কিনছে, রুপি বিক্রি করছে, আর রুপি এই জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে।
এই জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা কি? দেখুন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, সিএডি। এই বিষয়টা কি? দেখুন, শব্দটা একটু কঠিন শোনালেও বিষয়টা কিন্তু খুবই সিম্পল। ভারত যত টাকা দিয়ে বিদেশ থেকে জিনিস কিনছে তার থেকেও কম টাকার জিনিস বিদেশে বিক্রি করছে। অর্থাৎ যে বিষয় রয়েছে, মানে দেশ থেকে টাকা বেরোচ্ছে কিন্তু ঢুকছে কম, এটাই হচ্ছে বিপদ। ধরুন আমি যে আরেকটা এক্সাম্পল দিই, এই জায়গাটাতে আপনাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা পরিবার যে মাসে ইনকাম করে থাকে 30,000 টাকা, কিন্তু তার বর্তমান সময়টা খরচ হচ্ছে 50,000 টাকা। তাহলে কি হবে? সে তারে বেশি করে বাইরে ধার করবে, সেভিং শেষ হবে এবং ফাইন্যান্সিয়াল প্রেশার তার বাড়বে। ঠিক একই রকমভাবে দেশের ওপর প্রেশার বাড়ছে। আর এই পরিস্থিতিতে আরবিআই ভূমিকা কি? আরবিআই কি ভাবছে এই পরিস্থিতিতে, সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করে নিই যে আরবিআই ভাবনা চিন্তা কি। দেখুন, একটা কথায় আছে, আরবিআই মেইন জায়গা আমি যে বলি, আরবিআই এখন চেষ্টা করছে রুপিকে বাঁচানোর, যেটা আরবিআই ডিউটি। এবার প্রশ্ন হচ্ছে কী হবে? আরবিআই বেশি বেশি করে ডলার কিনছে, রুপি কিনছে। মানে আরবিআই বলছে যে বিষয়টা, যে কেউ রুপি কিনছে না, ঠিক আছে আমি নিজে কিনবো। এতে কি হবে? এতে সাময়িকভাবে রুপি কিছুটা হলে স্টেবল হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। কারণ আরবিআই আনলিমিটেড ডলার বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে আসল জায়গা। তাহলে আসল সলিউশন কি? আসল সলিউশন হচ্ছে অয়েল ডিপেন্ডেন্সি। কারণ আমরা সব থেকে বেশি বিদেশ থেকে অয়েল নিয়ে আসি, তো আমরা সবথেকে বেশি ইম্পোর্ট করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে কি নিয়ে থাকি আমরা? কাঁচা তেল। ভারত বছরে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু তেলই কিনে খরচা করে, সব থেকে বেশি। যদি আমি আরও একটা বিষয়টা আমি আপনাদের সামনে আরও একটু বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরি, ভাবুন তো একটা বাড়িতে পুরনো ফ্রিজ আছে, হ্যাঁ পুরনো ফ্রিজ আছে, যেটা এতদিন ইলেকট্রিকে মানে মাধ্যমে চলতো, ইলেকট্রিক খেত, কিন্তু ইনকাম আপনার অর্ধেক হয়ে গেছে আর ইলেকট্রিক বিল মারাত্মক লেভেলে চলে এসেছে। তাহলে কি করবেন? ফ্রিজ কি চেঞ্জ করবেন? না, ফ্রিজ চেঞ্জ করবেন। ঠিক একইভাবে ভারত কি করতে হবে? অয়েল ডিপেন্ডেন্সি, যে আমরা বিদেশের ওপর মারাত্মক লেভেলে অয়েল কিনছি, যার ফলে প্রচুর রুপি আমাদের চলে যাচ্ছে, তো সেইটা কিন্তু কমাতে হবে। আর সেই কারণে এখন জোর দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ভেহিকলসগুলোর ওপর, জোর দেওয়া হয়েছে সোলার সিস্টেমের ওপর, জোর দেওয়া হয়েছে রিনিউয়েবল এনার্জির ওপর জোর দেওয়া হয়েছে এবং ইলেকট্রিক ট্রান্সপোর্টের ওপর জোর দেওয়া হয়েছে। এবং সাথে সাথে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, ভারতকে নিজের দেশের জিনিস তৈরি করতে হবে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, কারণ যত বেশি ইম্পোর্ট করবে তত বেশি ডলার বেরিয়ে যাবে। জাস্ট একটা জিনিস চিন্তা করুন, আজকে একটা মোবাইল কিনলেন, হ্যাঁ একটা মোবাইল কিনলেন, সেটা যদি বিদেশ থেকে আসে তাহলে ডলার তো বেরিয়ে গেল, আর সেটা যে ভারতের তৈরি হয়, সেই কোম্পানি ভারতে এসে ইনভেস্ট করে, তাহলে এখানে মানুষ সেই কোম্পানিতে চাকরি পাবে, ট্যাক্সের টাকা ভারত সরকার পাবে এবং ডলারও বাঁচবে, যার ফলে এক্সপোর্টও বাড়বে। ভারতকে শুধু বড় বড় কোম্পানির ওপর ডিপেন্ড হলে হবে না, বিষয়টা হচ্ছে ছোট ব্যবসায়ীগুলোকে ওপর মানে এক্সপোর্টের ওপর করতে হবে, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। অপরদিকে যদি আমি বলি আপনাদের আরও একটা উদাহরণ দিই, যেটা আপনাদের কাছে আরও একটা বড় ক্লিয়ার হয়ে যাবে। একজন সাধারণ মানুষ, আমরা কি করি? অ্যামাজন, বিভিন্ন অনলাইন শপিং জায়গাগুলো আছে না, ব্যবহার করে বিদেশি প্রোডাক্ট বিক্রি করতে পারি। হ্যাঁ, বিদেশি প্রোডাক্ট বিক্রি করতে পারি। কেউ বিভিন্ন হাতের তৈরি জিনিস বানিয়ে থাকে, সেগুলো বিক্রি করতে পারে অনলাইনে। কেউ জুয়েলারি বানিয়ে দিতে পারে, কেউ ডিজিটাল সার্ভিস দিতে পারে। এগুলোই তো ফিউচার ইকোনমি ভারতের, এগুলো বুঝতে হবে। ফাঁকায় আমরা বিভিন্ন সরকারকে আমরা দোষ দিয়ে দিচ্ছি, আমাদেরও হাতে কিছু জিনিস আছে, সেগুলো আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গভর্নমেন্ট শুধু গভর্নমেন্ট একটা দেশ পাল্টাতে পারে না, এটা মাথায় রাখার চেষ্টা করুন। গভর্নমেন্টের কাজ কি? ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ব্যাংকিং সাপোর্ট দেওয়া, পলিসি দেওয়া। সোসাইটির কাজ, সাথে সোসাইটির কাজ কি? বিজনেসকে রেসপেক্ট করা, হ্যাঁ বিজনেসে রেসপেক্ট করা, স্কিলে ইউথদেরকে তৈরি করা, এটাও একটা বড় কাজ। এবং ইন্ডিভিজুয়াল যদি কাজ আমি আপনাদের বলি, স্কিল শেখা,
স্কিল শেখেও আপনি বিভিন্ন জিনিস তৈরি করেও বিদেশে প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবেন, প্রোডাক্ট বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। এই প্রোডাক্ট তৈরি করার মাইন্ডসেট তৈরি করতে হবে। একটা যে কঠিন বাস্তবতা আমি আপনাদের সামনে বলি, আমাদের সোসাইটিতে এখন অনেক মানুষ ভাবে যে বিজনেস মানে হচ্ছে রিস্কি, কিন্তু বাস্তবে কি বিজনেস ছাড়া কোনো দেশ বড় ইকোনমি হতে পারে না। আমেরিকা দেখুন, জাপান দেখুন, চীন দেখুন, সব জায়গাতে বিজনেসকে সম্মান দেওয়া হয়, সব জায়গায় সম্মান দেওয়া হয়। ভারতের সামনে চ্যালেঞ্জ আছে, অবশ্যই আছে। রুপি চাপের মধ্যে, হ্যাঁ রুপি এখন চাপের মধ্যে, ইকোনমির রিস্ক আছে, হ্যাঁ আছে, শর্ট টার্ম কিছুটা। অপরদিকে ভারতের সামনে অপরচুনিটিও বিশাল আছে। অতএব এতটা হতাশাগ্রস্ত হবেন না, সময় আসে, সময় ঠিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের সামনে অপরচুনিটি বিশাল, যদি ম্যানুফ্যাকচারিং বাড়াতে পারে, হ্যাঁ বাড়ছে, হ্যাঁ এনার্জি ইম্পোর্ট যদি বেশি পরিমাণে করতে পারে, এক্সপোর্ট করতে পারে, স্কিলের ইউথদের তৈরি করতে পারে, তাহলে আগামী 10 থেকে 15 মানে 5 থেকে 10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম ইকোনমি শক্তিশালী দেশ ভারত হয়ে যাবে, হয়ে যাবে। রুপি শুধু একটা কারেন্সি নয়, ঠিক আছে? রুপি শুধু একটা কারেন্সি, একটা দেশের সম্মান, আত্মসম্মান, এ ভবিষ্যতের প্রতিচ্ছবি। আরে তাই ভারতকে আরো শক্তিশালী মানে করতে হলে শুধু সরকার নয়, আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে, সবাই হাতে হাত রেখে কাজ করতে হবে, তবেই আমাদের আরো এগিয়ে যেতে হবে। কেমন লাগলো আপনার এই পুরো বিষয়টা, যেখানে আমি পুরো ইকোনমিক্সের থিওরি এবং বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি? ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।